জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা। বিকেলে মন্ত্রিসভার প্রথম বৈঠক। নতুন সরকারে জনগণের প্রত্যাশা আকাশচুম্বী। সুশাসন ও অর্থনৈতিক সংস্কারের দাবি, তারুণ্য নির্ভর মন্ত্রিসভায় আশার আলো। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে মুখোমুখি বিএনপি ও জামায়াত এনসিপি জোট। সংসদের ভেতর বাইরে থাকবে চ্যালেঞ্জ। এবং পর্যাপ্ত সরবরাহের পরও রমজানের শুরুতে বাজার চড়া। চট্টগ্রাম বন্দরে আন্দোলন ও পরিবহন সংকটের দোহাই ব্যবসায়ীদের। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আপনি রেকর্ড যেটা করেন সুবিধা নেই। আপনি স্মুথলি লাইভে আসেন, এটা মাথায় রেখে কাজ করেন। একটা বামে একটা দুটো শর্টকাট, দুটো শর্টকাটটা তো থাকতেছে না। দেখো একটা হোয়াইট শর্টস, ফুল হোয়াইট, একটা ফুল হোয়াইট মার্ক, একদম জোট্টু হোয়াইট মার্ক। মাছ করছে সবাইকে নিয়ে দেশ লাইভ যাচ্ছে কিন্তু সব
ফাঁকা আসবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এর আগে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে পরদিনই সাফারে গেলেন তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছ লাগান তিনি, স্বাক্ষর করেন স্মারক বইতে। বিস্তারিত প্রতিবেদনে। ঘড়ির কাঁটায় তখন ঠিক বেলা ১১টা। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তারেক রহমান। এ সময় কুশল বিনিময় করেন সামরিক বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে। শ্রদ্ধা নিবেদন করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ৭১কে বাদ দিয়ে দেশ এগোতে পারবে না। এগুলো আমাদের ফাউন্ডেশনাল ভ্যালু আর কি, আমাদের দেশের যে ফাউন্ডেশনাল ভ্যালুর মধ্যে এটা একটা ভ্যালু আজকে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা সবাই সহযোগিতা কামনা করছি, ইনশাল্লাহ সুন্দরভাবে যেন আমরা তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যেতে পারি। দেশটা সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। যে স্বপ্নের উপরে আস্থা রেখে আমাদেরকে দেশবাসী বিপুল ভোটে জয়যুক্ত করেছেন, সো এই যাত্রা এখন থেকে শুরু হলো ইনশাআল্লাহ তারেক সাহেবের নেতৃত্বে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এমন একটি বাংলাদেশ হবে যেটা আপনারা চিন্তাও করতে পারতেছেন আল্লাহর রহমতে। জাতীয় স্মৃতিসৌধ থেকে জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে মন্ত্রিসভার প্রথম বৈঠকে যোগ দেবেন তারেক রহমান। হোসেন জাহিদ, এখন, ঢাকা। সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এ নিয়ে আরো জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন হাসিব বিল্লাহ। হাসিব, মন্ত্রিসভার প্রথম বৈঠক তো বিকেলে, এরই মধ্যে মন্ত্রী প্রতিমন্ত্রীরা আসতে শুরু করেছেন কিনা, আর সব মিলিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? স্বামী, মূলত সচিবালয় এই প্রশাসনিক কার্যক্রমের প্রাণকেন্দ্র, তার চালকদের বরণ করতে প্রস্তুত। সকাল থেকে দেখা যাচ্ছে বিভিন্ন রকম প্রস্তুতি। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি স্মৃতিসৌধ থেকে বাবার কবর জিয়ারত করে মূলত সচিবালয়ে প্রবেশ করবেন। তিনি পথে রয়েছেন, হয়তো ১টার দিকে তিনি সচিবালয়ে এসে পৌঁছাবেন। তার সঙ্গে এসে পৌঁছাবে মন্ত্রী পরিষদের যে বাকি ৪৯ জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী, তাদের সবার দপ্তর প্রস্তুত। তারেক রহমান প্রবেশ করেই মূলত এই যে ভবন, ১ নম্বর সচিবালয়ের নতুন ভবন, সেখানে প্রবেশ করবেন। সেখানে তার কক্ষ প্রস্তুত রয়েছে এবং তারপর কর্মকর্তাদের সঙ্গে তিনি মত বিনিময় করবেন। এবং যত এর মধ্যে যে ৫০ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী আছেন, তারাও তাদের কক্ষগুলো প্রস্তুত। তাদের নামের যে নেমপ্লেট পরিবর্তন করা হয়েছে এবং আমরা দেখেছি যে সচিবালয়ের ভেতরে কর্মকর্তাদের মধ্যে একটি উৎসাহ এবং তারা তাদের নতুন যারা দায়িত্বপ্রাপ্ত নেতা তাদেরকে বরণ করে নেওয়ার জন্য ফুলের প্রস্তুতি নিয়ে রেখেছেন। মূলত প্রতিমন্ত্রী মন্ত্রীরা এখানে এসেই তারা তাদের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করবেন, নিজ দপ্তরে প্রবেশ করবেন। তারপর এই বিল্ডিংয়েই আবার বেলা ৩টার দিকে মন্ত্রী পরিষদের বৈঠক হবে। তারপরেই সচিবদের সঙ্গেই তারেক রহমান বা মন্ত্রী পরিষদের সদস্যরা মত বিনিময় করবেন। এর মধ্য দিয়ে যাত্রা শুরু হবে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই যে নতুন সরকারের। এই সরকারের মূলত মন্ত্রী প্রতিমন্ত্রীদের মধ্যে বেশিরভাগই কিন্তু নতুন মুখ। তারেক রহমান সহ বলা যায় যে প্রায় ৪১ জন নতুন মুখ রয়েছে ৫০ জনের মধ্যে। এর মধ্যে মন্ত্রীদের মধ্যে রয়েছে ৯ জন পুরনো, ২৫ জনের মধ্যে তার মধ্যে ১৭ জন নতুন মুখ। এছাড়া প্রতিমন্ত্রীদের মধ্যে ২৪ জনের মধ্যে সবাই নতুন। যদিও এই সরকারের মধ্যে অনেক চ্যালেঞ্জ রয়েছে,
অর্থনীতির খাতকে এগিয়ে নেওয়া, বাণিজ্য বৃদ্ধি করা কিংবা কর্মসংস্থান বাড়ানো, যেসব ইশতেহারে বিএনপি যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো বাস্তবায়ন করা এবং আন্তর্জাতিকভাবে এই বাংলাদেশের সুনামকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, সবকিছু মিলিয়ে নতুন পুরনো মিলিয়ে যে সরকারের যে চ্যালেঞ্জ সেগুলো তাদেরকে মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে, সেই প্রস্তুতি আমরা দেখছি তাদের মধ্যে রয়েছে। এই ছিল মূলত স্বামী সচিবালয় থেকে সবশেষ খবর। সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন হাসিব বিল্লাহ। নতুন সরকারের কাছে আকাশচুম্বী প্রত্যাশা দেশবাসীর। গণতন্ত্রের পুনঃযাত্রায় সুস্থ একটি রাজনৈতিক ধারা ফিরে আসুক দেশে, যেখানে নিয়ন্ত্রণে থাকবে দ্রব্যমূল্য, দুর্নীতি ও আইন শৃঙ্খলা ব্যবস্থা। হামলা মামলায় জর্জরিত হবে না প্রতিপক্ষ। নতুন মন্ত্রিপরিষদে তারুণ্যের অংশগ্রহণ দেখে যুবারা চান আইনের শাসন, অর্থনীতি, শিক্ষা ও রাজনৈতিক সংস্কার। আরও জানাচ্ছেন সুলতানা স্বর্ণা। ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক টানাপোড়েনের অভিঘাত এখনও পুরোপুরি অস্তমিত হয়নি। ভোটাররা সক্রিয়ভাবে পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন। অংশগ্রহণমূলক ও প্রায় সংঘাতমুক্ত ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবার সরকার গঠন করেছে। দীর্ঘ সময় পর ক্ষমতার মসনদে বসা বিএনপির জন্য অপেক্ষায় বহুমুখী চ্যালেঞ্জ। অর্থনৈতিক বাস্তবতায় সাধারণ মানুষের প্রত্যাশা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাগলা ঘোড়ার লাগাম টানা, চাঁদাবাজি দখলদারিত্বের রাজনীতি থেকে বেরিয়ে এসে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থায় পেশি শক্তির ব্যবহার হবে না প্রত্যাশা তাদের। মব কালচারটাকে অনেকাংশে যেন দমন করা যায় সেটা নিয়েও বিএনপি সরকারের কাছে আমার দাবি থাকবে। ৮০ টাকা ৮৫ টাকা চাইল কিনে খাইতে হয়, এই খাইয়ে তো আমাকে চলে না, আমরা জানা হয় টাকা বাসা দিতে পারি না। আমরা মরে যাইতে রাজি, চাঁদা দেব না। সরকার যদি আমাদের উঠাইয়া দেয় আমরা ভিক্ষা করে খাবো। দাবি হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে আর সন্ত্রাসী চাঁদাবাজি এটা বন্ধ করতে হবে। অর্থনৈতিক সংকটকে রাজনৈতিক স্লোগানে ঢেকে না রেখে কার্যকরী পদক্ষেপ চান জনগণ। বাংলাদেশ ফার্স্ট যে নীতির কথা আসছে বারবার, সেই নীতিতে কর্মসংস্থানে থাকবে না অপ্রতুলতা। রাষ্ট্র পরিচালনায় নতুন প্রজন্মের আস্থা, অংশগ্রহণ ও সন্তুষ্টির বিষয়টিকে গুরুত্ব দেওয়ার কথা ফুটে ওঠে তরুণদের বক্তব্যে। নতুন সরকারের কাছে তো আপাতত একটাই প্রত্যাশা, যেন হচ্ছে মেয়েদের আরো কর্মসংস্থান বাড়ে। কর্মসংস্থানের জন্য বিভিন্ন ইনিশিয়েটিভ নেই, তাহলে হচ্ছে অনেক বেটার করতে পারবে। প্রতিহিংসামূলক যে মারামারি, হানাহানি, এগুলো যদি না হয়, দায়টা জনগণের কাছে থাকে। আমরা যেন এরকমটা মনে না হয়, এই প্রতিশ্রুতিগুলো পরবর্তী নির্বাচনের জন্য প্রতিশ্রুতি হিসেবে না পাই, আমরা যেন তার কর্মফল হিসেবে দেখি। ইতিহাসের পুনরাবৃত্তি চায় না তারুণ্য। পূর্ববর্তী সরকারের আমলে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার চায় সর্বস্তরের মানুষ। নারীরা চাইলেন নিরাপত্তা, স্বাধীনতা। পাহাড় থেকে সমতল মৌলিক অধিকার নিশ্চিতের দাবি সকলের। বিচার ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা যেন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। আপনারা দেখবেন যে আমরা বিগত ১.৫ বছরে আসলে এরকম অনেক ঘটনা দেখেছি যেখানে আসলে পুলিশ ঠিকমতো কার্যকর হচ্ছিল না, সরকার ঠিকমতো পদক্ষেপ নিতে পারছিল না। তো আমাদের একটা বেসিক কনসার্ন যে নিরাপত্তার জায়গাটা, এটা নিয়ে যেন সবাই কাজ করেন। সংবিধানের ২৬ থেকে ৪৪ পর্যন্ত যে মৌলিক অধিকারগুলো, আমরা সেগুলো স্বাচ্ছন্দ্যে ভোগ করতে চাই। একজন নাগরিক হিসেবে আমাদের এগুলো অধিকার। হামলা মামলার রাজনীতি প্রতিস্থাপিত হবে সুস্থ ধারার রাজনীতিতে, যেখানে সাম্য, সমতা, সৌহার্দ্য বজায় থাকবে। আসছে ৫টি বছর, এমনই প্রত্যাশা সাধারণের নতুন সরকারের থেকে। সুলতানা স্বর্ণা, এখন, ঢাকা। নতুন সরকারের দায়িত্ব নেয়ার শুরুর দিনই মুখোমুখি বিএনপি ও জামায়াত এনসিপি জোট। সংবিধান সংস্কার পরিষদের শপথ ইস্যুতে সরকারি ও বিরোধী দলের বিপরীতমুখী অবস্থান সংসদকে কতটা কার্যকর করবে, সামনে এলো সেই প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামী দিনে সংসদের পাশাপাশি রাজপথেও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে উভয় দলকে। আরও জানাচ্ছেন হোসেন জাহিদ। শপথ গ্রহণের দিনেই মতানৈক্যের দৃষ্টান্ত রেখেছে রাজনৈতিক দলগুলো। নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করা বিএনপি কেবল সংসদ সদস্য হিসেবেই শপথ নিয়েছেন। তারা যুক্তি দেখিয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়ানোর আইনি ভিত্তি নেই। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। অপরদিকে জামায়াত ও এনসিপির সদস্যরা পর্যায়ক্রমে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর সংবিধান সংশোধন পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন। ভিন্ন মতের ভিন্ন পথ হয়তো অবধারিতই ছিল, তবে শুরুর দিনেই এমন টানাপোড়েন নবগঠিত সংসদকে কতটা কার্যকর করবে সেই প্রশ্ন ভাবাচ্ছে রাজনীতি বিশ্লেষকদের। যে সংসদ গঠিত হতে যাচ্ছে সেই সংসদের প্রথমেই যদি এটি দুই পক্ষ অনড় থাকে, তাহলে তো সংসদ কার্যকর হতে পারবে না। সেটি
দুই পক্ষকেই ভাবতে হবে যে যারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছেন তারা তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন। সংসদ পরিচালনার দায়িত্বটা কিন্তু সরকারি দল, বিরোধী দল, স্বতন্ত্র সদস্য সবাইকে মিলেই। 91 পরবর্তী সময়ে দেশে যারাই বিরোধী দলে গিয়েছেন তারা সংসদের চেয়ে রাজপথেই সক্রিয় থেকেছেন বেশি। এবারও তেমন হলে সরকারি দলকে সংসদের ভেতর বাহির দুদিকেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন পর্যন্ত মনোভাবে দেখা যাচ্ছে যে সমভাবে তারা রাজপথকেও এবং সোশ্যাল মিডিয়াকে তারা নানানভাবে এনগেজড থাকবে সেই সব জায়গায়। তো এই সোশ্যাল মিডিয়া এবং রাজপথে এনগেজড থাকার মধ্য দিয়ে সংসদের বিভিন্ন বিষয় সংসদের বাইরে যেতে পারে, এই আশঙ্কা থেকেই যায়। বিএনপি যেহেতু একটি বড় জয় নিয়ে এসেছে, ফলে বিরোধী দল সারাক্ষণ, এবং বিরোধী দলে যেহেতু বিভিন্ন ধরনের বিভিন্ন মতাদর্শের মানুষ আছে, সারাক্ষণই সরকার দলের উপরে এক ধরনের চাপ তৈরি করবে। এদিকে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের মতো উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে এ উদ্যোগ যদি শুধুই বিরোধিতার জন্য হয়, তবে জুলাই সনদ সহ সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ও বিরোধী দলের দূরত্ব আরও বাড়বে বলে মনে করেন তারা। নির্ভর করছে নবগঠিত মন্ত্রিসভা আসলে কতটুকু কার্যকর ভূমিকায় থাকবে। যদি খুবই যৌক্তিক জায়গায় থাকে, জনগণ তো আসলে তাদেরকে ম্যান্ডেট দিয়ে এনেছে, ফলে জনগণের পক্ষে যদি কাজ করে, জনগণের কল্যাণে যদি কাজ করে, দেশের কল্যাণে যদি কাজ করে, তখন আসলে কোনো কিছুই আর তাদের কাছে ধোপে টিকবে না। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ফের গণতান্ত্রিক অভিযাত্রা ব্যাহত হলে দেশের মানুষ রাজনীতিবিদদের ওপর ভরসা হারাবে বলে শঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। হোসেন জাহিদ, এখন, ঢাকা। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সামনে রেখে প্রস্তাবিত সব সংস্কার বাস্তবায়নই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর মিরপুরে নিজ নির্বাচনী এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করা মানেই জুলাই আন্দোলনের চেতনাকে অবমাননা করা। তার ভাষায়, জুলাইয়ের ঘটনা প্রবাহের কারণেই নির্বাচন সম্ভব হয়েছে এবং নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। ডক্টর শফিকুর রহমান বলেন, এই পরিচ্ছন্নতা কর্মসূচি লোক দেখানো নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী উদ্যোগের সূচনা। প্রতিদিন ফজরের নামাজের পর দলের স্থানীয় নেতাকর্মীরা 1 ঘন্টা করে সড়ক ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন করবেন। শুধু রাস্তা বা শহরের ময়লা নয়, সংস্কারের মাধ্যমে মানুষের মনের ময়লাও দূর করার কথা বলেন জামায়াত আমির। ঢাকায় অবস্থান করলে নিজেও নিয়মিত এই কর্মসূচিতে অংশ নেবেন বলে জানান তিনি। আজকে এই পরিচ্ছন্নতা অভিযানে আমার অংশগ্রহণ করার মানে হচ্ছে আমার প্রিয় এলাকাবাসীকে, দেশবাসীকে বার্তা দেওয়া যে আমরা একটা পরিচ্ছন্ন সমাজ গড়ব, যে সমাজে আমাদের পরিবেশও সুন্দর থাকবে, আমাদের মনটাও সুন্দর থাকবে। সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল আমরা মনে করি। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম? এই খেদমতের এই সেবার সুযোগ পেতাম? তাহলে জুলাইকে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে, সম্মান করতে হবে। রমজান সামনে রেখে বেড়েছে সব ধরনের নিত্য পণ্যের দাম। রোজার আগে শেষ দিনের বাজার পরিস্থিতির খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন মাহফুজা বৃষ্টি এবং খুলনার খালিশপুর চিত্রালী বাজারে আছেন তরিকুল ইসলাম। সরাসরি প্রথমে যাচ্ছি বৃষ্টির কাছে। বৃষ্টি, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দরদাম কেমন দেখছেন, আর ক্রেতা বিক্রেতার প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা? আমরা জানি যে রমজান মাস পবিত্র মাস, মুসলিমদের ধর্মপ্রাণ মুসলমানদের একটা সিয়াম সাধনা এবং আত্মশুদ্ধি আত্মত্যাগের যে দিন, সেটাই হচ্ছে রমজান মাস দিয়ে শুরু হয়। এই রমজান উপলক্ষে বহির্বিশ্বের মতো আমাদের এই দেশে কিন্তু বাজার দ্রব্যের কিন্তু দাম কমে না, দাম বরঞ্চ বাড়ে। সেই খবরটি যদি আমি বলি, প্রথমে যদি শুরু করি, তাহলে রমজান মাসে প্রথম আকর্ষণ যেটাকে আমরা বাঙালিরা মনে করে থাকি, সেটা হচ্ছে ছোলা বুট। বিশেষ করে শরবত দিয়েই কিন্তু শুরু হয়, খেজুর দিয়ে।
দিয়ে। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খেজুর দিয়ে ইফতার শুরু করতেন এবং তারপর উনি পানীয় জাতের কথা বলেছেন। সেই জায়গা থেকে যদি বলি খেজুরের দাম সর্বনিম্ন যেটা নর্মাল খেজুর হিসেবে এই দেশে প্রচলিত, মানুষ যেটা হাত বাড়ালেই পায় নাগালের কাছে, সেই খেজুর কিন্তু বিক্রি হচ্ছে 400 থেকে 480 টাকা করে কিন্তু বিক্রি হচ্ছে। এরপরে যদি পানীয়তে চলে আসে আমরা লেবুর দাম কিন্তু অত্যন্ত রকমের বেড়েছে, যেটা হালি যদি আমরা 4টা করে যদি হিসেব করি তাহলে এক হালি লেবু বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা, এবং ডজন যদি হিসেব করি তাহলে সেটা 240 থেকে 250 280 পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে। বিক্রেতারা যারা আছেন তারা বলছে যে এই শেষ দিকের রমজানের বাজার একটু দাম এদিক সেদিক হয়, একটু বাড়ে, পর্যাপ্ত পরিমাণ সরবরাহ রয়েছে, তারপরে মানুষের চাহিদার উপর ভিত্তি করে কিন্তু বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যায়। কিন্তু ক্রেতারা কিন্তু পাল্টা কথা বলছেন যে আসলে এই রমজানে মানুষ যারা আছে এই বাজার কিন্তু বড় লোকদের বাজার, এই বাজার গরিব দুঃখী যারা হতদরিদ্র যারা দিনমজুর তাদের কিন্তু এই বাজার না, কারণ তারা কিন্তু আরামে আয়েসে কিন্তু বাজার করতে পারছে না। আর যদি বাকি কথা যদি বলি বাজারের দাম যদি অন্যটা বলি, পেঁয়াজ যেটাকে আকর্ষণ, রমজানে পেঁয়াজ বেশি লাগে, সেটা কিন্তু 270 থেকে 280 মতো এরকম। রাজধানী ঢাকার বাজারে কিন্তু আসলে কম বেশি বাজারের দামগুলো অনেক বেশি। আমরা চলে যাব আমাদের খুলনার প্রতিনিধি তারিকুলের কাছে, জানবো খুলনার বাজারের কি পরিস্থিতি। তারিকুল। বৃষ্টি, আমি এই মুহূর্তে রয়েছি খুলনার খালিশপুরের চিত্রালী বাজারে, একটি প্রসিদ্ধ একটি বাজার। এই বাজারে মূলত সব ধরনেরই এখানে যে জিনিসপত্র বা নিত্য প্রয়োজনীয় জিনিস সবই এখানে পাওয়া যায়, এবং এখানে এই অঞ্চলে শিল্প অঞ্চলের যে মানুষগুলো রয়েছে সেই মানুষের নাগালের মধ্যে থাকে এমন সব পণ্য এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল থেকে যেহেতু শুরু হচ্ছে পবিত্র রমজান মাস, সেই রমজান মাসকে সামনে রেখে আমরা সাধারণত দেখি যে বাজারে একটি অস্থিরতা তৈরি হয়। বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য যেগুলো রমজানে রোজাদাররা তারা নিয়ে থাকেন, সেই সব দ্রব্যমূল্যের দাম বেশি বাড়তি থাকে। তো এক্ষেত্রে এবার কিন্তু আমরা একটু ব্যতিক্রম দেখছি খুলনার বাজারে। সেক্ষেত্রে ছোলা বা চিড়া বা খেজুর অন্যান্য যে জিনিসপত্র রয়েছে সেগুলোর দাম অনেকটা নাগালের মধ্যে রয়েছে, এবং এখানকার বিক্রেতারা বলছেন যে ক্রেতারা কিন্তু স্বাচ্ছন্দ্যে অনেক কিছুই তারা নিচ্ছেন। বিশেষ করে খেজুরের দাম একটু বেশি, খেজুরের দামটা নিয়ে ক্রেতাদের মধ্যে একটি অসন্তুষ্ট রয়েছে, এবং কয়েক রকমের খেজুর রয়েছে যে খেজুরের মূল্য 400 থেকে শুরু করে সেটি 2500 টাকা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, এবং এই বাজারে যদিও 600 টাকা পর্যন্ত সর্বোচ্চ খেজুর রয়েছে। এছাড়া এখানে ছোলা রয়েছে যেটি 80 টাকায় বিক্রি হচ্ছে, বাইরে থেকে আমদানিকৃত ছোলা, এবং চিড়া রয়েছে, মুড়ি রয়েছে যেগুলো রোজা ইফতারিতে যেটি খুবই প্রয়োজনীয় একটি বিষয়। এবং আমরা দেখতে পাচ্ছেন যে এই যে ছোলাগুলো বিদেশ থেকে আমদানি করে আনা 80 টাকার মধ্যে তারা বিক্রি করছেন বলে আমরা জানিয়েছেন। চিনি যেটি 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এবং অন্যান্য যে মনের মধ্যে মুড়ি 80 টাকা 75 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে অনুষঙ্গগুলো রয়েছে, কাঁচা যে বাজারগুলো দেখেছি সেখানে কিছুটা দাম বেশি আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে যে লেবু বা টমেটো বা অন্যান্য জিনিসগুলো সেগুলোর দাম কিন্তু একটু বেশি দামে বিক্রি হচ্ছে। তো এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে বাজারের যে মনিটরিং ব্যবস্থা রমজানকে উপলক্ষ করে সেখানে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং ভোক্তা অধিকারের পক্ষ থেকে আগামীকাল থেকে তারা মাঠে নামবে বলে আমাদেরকে জানিয়েছেন, এবং তারা বিভিন্ন টিম ভাগ করে বা দল ভাগ করে তারা এই বাজার মনিটরিং ব্যবস্থা করবেন যাতে রমজানে পণ্যের দাম যেন বেশি বৃদ্ধি না পায়। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার খালিশপুরের চিত্রালী বাজার থেকে রমজানকে সামনে রেখে যে ভোগ্য পণ্য রয়েছে তার যে বর্তমান দাম তার সর্বশেষ খবর। বাজার পরিস্থিতির খবর জানাতে খুলনা থেকে যুক্ত হয়েছিলেন তরিকুল ইসলাম, এবং এর আগে ঢাকা থেকে যুক্ত হয়েছিলেন মাহফুজা বৃষ্টি। আজ ঘাট সংকটে পণ্য খালাস মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, যে কারণে ছোলা, চিনি, ভোজ্য তেল সহ কিছু পণ্যের দাম বেড়েছে। যদিও জাহাজ মালিকদের অভিযোগ, কিছু অসাধু আমদানিকারক পণ্যের দাম বাড়াতে বিভিন্ন নৌবন্দরের ঘাটে লাইটারের জাহাজকে গুদাম বানিয়ে রেখেছে। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। প্রতি বছরই রমজানের আগে আমদানি বাড়ে ভোগ্যপণ্যের। 2025-26 অর্থ বছরের জুলাই থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত 7 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে রেকর্ড পরিমাণ চিনি, ছোলা, ভোজ্য তেল, খেজুর ও বিভিন্ন মশলা জাতীয় পণ্য আমদানি হয়েছে। চট্টগ্রাম কাস্টমস হাউজের তথ্য মতে শিশু খাদ্য সহ
17 ধরনের নিত্যপণ্য আমদানির পরিমাণ প্রায় 28.5 লাখ মেট্রিক টন, যার মূল্য প্রায় 29,077 কোটি টাকা। গেল বছরের একই সময়ের তুলনায় এই সময়ে আমদানি বেড়েছে 3,13,000 টন বেশি। নিত্যপণ্যের মধ্যে পাম ও সয়াবিন মিলে 20,122 কোটি টাকার ভোজ্য তেল আমদানি হয়েছে। অপরিশোধিত সয়াবিন আমদানি কিছুটা কমলেও 7 মাসে গেল বছরের চেয়ে মোট ভোজ্য তেলের আমদানি বেড়েছে 1,22,000 টন। একইভাবে চিনি আমদানি বেড়েছে প্রায় দ্বিগুণ। তবে মসুর ডাল আমদানি কিছুটা কমলেও ছোলা ও খেজুর আমদানি বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে। আমরা যদি কম্পেয়ার করি চলতি অর্থবছরের 7.5 মাসে যে আমদানি হয়েছে সেটা বিগত অর্থবছরের 7.5 মাসের সঙ্গে কম্পেয়ার করলে অনেক বেশি আমদানি হয়েছে এবং আমাদের রাজস্বের পরিমাণও বেড়েছে। যেহেতু আমদানি বেড়েছে সেহেতু আশা করা হচ্ছে বাজার স্থিতিশীল থাকবে এবং দামও সহনীয় পর্যায়ে থাকবে। যদিও শিপিং এজেন্ট ও আমদানিকারকদের দাবি, সম্প্রতি চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের 1 সপ্তাহের কর্মবিরতির পাশাপাশি লাইটারের জাহাজ ও ঘাট সংকটে পণ্য খালাস ব্যাহত হয়েছে। বর্তমানে বহির্নোঙরে 61টি মাদার ভেসেল পণ্য খালাসের অপেক্ষায় থাকলেও লাইটারের জাহাজ পাচ্ছে না অনেকেই, যার প্রভাব পড়েছে পণ্যের দামে। জাহাজগুলো মাল নিয়ে আসছে, ওগুলো যদি সঠিক সময় যদি পৌঁছাতে না পারে আর রোজার আগে যদি ওগুলো বিভিন্ন ডেস্টিনেশনে না পৌঁছায় তাহলে তো একটা সাপ্লাই চেনের একটা ব্যাঘাত ঘটবে। রমজানের জন্য যদি ওরা ওই জিনিসগুলোকে প্রেফার দিয়ে ঘাট এবং লাইটার যদি রমজানের পণ্যগুলোকে আগে ফোকাস করতো তাহলে হয়তো আপনার অনেক অংশে দাম কমে যেত। এইটার কারণে সাময়িক 2-3 দিনের যে কৃত্রিম সংকট এগুলো অবশ্যই থাকবে না। আর লাইটারের জাহাজ মালিকদের অভিযোগ, অসাধু আমদানিকারকরা দেশের বিভিন্ন নৌবন্দরে লাইটারের জাহাজকে গুদাম বানিয়ে রাখায় এই সংকট বেড়েছে। গুদামে সরকারের নজরদারি বেশি থাকায় অনেকেই লাইটারের জাহাজকে গুদাম হিসেবে ব্যবহার করছেন। বহির্নোঙরে এখনো পণ্য বলনের স্বাভাবিক হয় না, একমাত্র কারণ হচ্ছে 2 দিন পর এক মিটিং হয়, একটা করে লাইটার প্রত্যেকজনে পায়, তাতে লাইটারের কারণে মাথায় ড্যামেজ খাচ্ছে। এটার মূল কারণ হচ্ছে আমদানিকারক যদি দ্রুত খালি করে। ধরুন আপনি মনে করেন একটা মাদার সাথে লাইটার লোড 8 ঘন্টায়, খালি হতে লাগে 1 মাস। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বর্তমানে শিল্পের কাঁচামাল, খাদ্যপণ্য ও বিভিন্ন পণ্য নিয়ে প্রায় 100 মাদার ভেসেল অবস্থান করছে। এর মধ্যে গম, ছোলা, সয়াবিন বীজ, অপরিশোধিত সয়াবিন তেল ও ডাল সহ প্রায় 12 লাখ মেট্রিক টন খাদ্যপণ্য নিয়ে 26টি জাহাজ পণ্য খালাসের অপেক্ষায় আছে। হাজারের শিউলি, এখন, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পরমাণু চুক্তির মূল নীতিগুলোতে একমত হয়েছে ওয়াশিংটন ও তেহরান। সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার 2য় দফার বৈঠক শেষে কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দাবি করেন তেহরান পরমাণু অস্ত্র তৈরি বা অর্জনের চেষ্টা করছে না। এদিকে কূটনৈতিক আলোচনা কিংবা ভিন্ন কোনো পন্থায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তিতে পৌঁছাতে চায় বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এ সময় তিনি অভিযোগ করেন যুক্তরাষ্ট্রের দেয়া কিছু সীমারেখা মেনে চলতে অস্বীকৃতি জানিয়েছে তেহরান, যদিও বৈঠক ভালো হয়েছে বলে ভ্যান্স ইঙ্গিত দেন। এটি এগিয়ে নিতে 3য় দফার বৈঠকে সম্মত হয়েছে ওয়াশিংটন ও তেহরান, তবে আলোচনার মাঝেও যুদ্ধের শঙ্কা রয়ে গেছে। গেল একদিনে মধ্যপ্রাচ্যে নতুন করে আরও 50টিরও বেশি যুদ্ধ বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ওয়াশিংটন জোর করে তেহরানের ইসলামী শাসনতন্ত্রের পতন ঘটাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।